হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ভাইরাস চ্যাপ্টারটির দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমার লাস্ট ক্লাসের আমি যে লাস্ট টপিকটা তোমাদের বুঝিয়েছিলাম সেটি হচ্ছে যে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে কিন্তু ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারে না। আমি সেটি অলরেডি তোমাদের এর আগের ক্লাসটিতে বুঝিয়ে ফেলেছি যে কেন ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না। কারণ ভাইরাসে রিসিপ্টর সাইট নেই। আমি বুঝেছিলাম ভাইরাসের রিসিপ্টর সাইট নেই, মানে ভাইরাসে অ্যান্টিবায়োটিকটা সংযুক্ত হওয়ার জন্য তেমন কিছু জিনিসপত্র নাই, কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে অনেকগুলা জিনিস রয়েছে। যেমন ব্যাকটেরিয়ার প্রথমত আমি বলছি যে সেল ওয়াল রয়েছে বা কোষ প্রাচীর রয়েছে। এই সেল ওয়ালে কিছু কিছু অ্যান্টিবায়োটিক বাইন্ড করতে পারবে। তাছাড়া রাইবোজোম রয়েছে, রাইবোজোমে কিছু অ্যান্টিবায়োটিক বাইন্ড করবে এবং প্রোটিন সংশ্লেষণ করতে বাধা দিবে। এইভাবে ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করতে দিবে না, অর্থাৎ ব্যাকটেরিয়াকে তারা কিল করে ফেলবে। তো তাছাড়াও কিন্তু এখানে যে ক্রোমোজোম রয়েছে, যে নিউক্লিয়াসটা, সেইখানেও কিন্তু অ্যান্টিবায়োটিক বাইন্ড করতে পারে। তো এই হচ্ছে কথা। এখন আজকে আমি এটা কেন আবার একটু আমি রিপিট করলাম, কারণ একটি শব্দ তোমাদের বইয়ে আছে, আমি সেই শব্দটি বোঝানোর জন্যই এতগুলো কথা বললাম। যে তোমাদের ব্যাকটেরিয়া চ্যাপ্টারটিতে MRSA প্রথম পৃষ্ঠাতে কিন্তু MRSA এই শব্দটা কিন্তু লেখা আছে। এই শব্দটা নিয়ে দুটি লাইন তোমাদের বইয়ে লেখা আছে। এই MRSA এর ফুল ফর্মটা হচ্ছে মেথিসিলিন রেজিস্ট্যান্ট অ্যান্ড স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফাইলোকক্কাস অরিয়াস। তো খেয়াল করো ভাইয়া, এখানে যে স্টেফাইলোকক্কাস অরিয়াস এটা, তো এইটা কিন্তু একটা ব্যাকটেরিয়ার নাম। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার নাম, ঠিক আছে, ব্যাকটেরিয়ার নাম। আর আর দিয়ে বোঝাচ্ছে রেজিস্ট্যান্ট। রেজিস্ট্যান্ট মানে কি, এটা একটু বোঝার আছে যে আমরা যে সচরাচর অহরহ যদি কেউ অ্যান্টিবায়োটিক খাই এবং সেই অ্যান্টিবায়োটিকের যদি আমরা কোর্স কমপ্লিট না করি, ধরো একটা অ্যান্টিবায়োটিকের কোর্স 7 দিন, হ্যাঁ, তাহলে তুমি সেই 7 দিন অ্যান্টিবায়োটিকটা খাও নাই, তুমি কি করছো, 3 দিন বা 4 দিন তুমি খেয়ে তারপর তুমি ওষুধটি কি করে দিছো, অফ করে দিছো। তাহলে সেই অ্যান্টিবায়োটিকটা এরকমভাবে যদি তুমি কয়েকবার রিপিট করে, দেখা যাবে তোমার শরীরের ভিতরে সেই অ্যান্টিবায়োটিকটা কি হয়ে যাবে ভাইয়া, রেজিস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই আর এম দিয়ে বোঝাচ্ছে হচ্ছে মেথিসিলিন। তো যেহেতু মানে আমাদের আমরা যখন ডাক্তারদের কাছে যাব যে আমাদের বিভিন্ন রোগ হলে অ্যান্টিবায়োটিক তারা প্রেসক্রাইব করবে, তো আমরা কিন্তু সুস্থ হয়ে গেলেও সেই অ্যান্টিবায়োটিকের কোর্সটা আমাদের কি করতে হবে, কমপ্লিট করতে হবে। 1932-তে আলেকজান্ডার ফ্লেমিং যখন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করছিল, সারা ওয়ার্ল্ডে প্রচুর মানুষের সে জীবনকে ফিরিয়ে দিয়েছিল, ঠিক না? এবং সে কিন্তু এটাও বলে গিয়েছিল যে দুনিয়াতে একটা সময় আসবে যখন হচ্ছে এই অ্যান্টিবায়োটিকের জন্যই হচ্ছে হাজার হাজার মানুষজন মারা যাবে। এবং অলরেডি এখন কিন্তু অনেক মানুষেরই, তুমি যদি সেন্সিটিভিটি টেস্ট করাও তাহলে দেখবা যে তার শরীরে বিশেষ কিছু কিছু অ্যান্টিবায়োটিকগুলা তার শরীরে আর কাজ করতেছে না, সেটা তার শরীরে কি হয়ে গেছে, রেজিস্ট্যান্ট হয়ে গেছে। তো আর এম দ্বারা এখানে বোঝাচ্ছে হচ্ছে মেথিসিলিন। মেথিসিলিন মেথিসিলিন তো এই মেথিসিলিন এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। পেনিসিলিন, মেথিসিলিন, নেফসিলিন, এমপিসিলিন, এগুলো বিভিন্ন অ্যান্টিবায়োটিকের নাম। তাহলে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস এই ব্যাকটেরিয়া দ্বারা যেই রোগ হবে সেই রোগের বিরুদ্ধে মেথিসিলিন কাজ করে। কিন্তু তুমি যখন সেই মেথিসিলিনটা খাবা এবং উল্টাপাল্টা কোর্সে খাবা, তুমি ডোজ মানে কমপ্লিট করবা না, কোর্স কমপ্লিট করবা না, তখন দেখা যাবে যে সেই স্ট্যাফিলোকক্কাস অরিয়াসের বিরুদ্ধে এই মেথিসিলিনটা আর কাজ করতেছে না, মানে এই মেথিসিলিন এই ব্যাকটেরিয়াকে আর কিল করতে পারতেছে না, তখনই তোমার শরীরে রেজিস্ট্যান্ট তৈরি হয়ে যায়। মেথিসিলিন, যাকে আমরা সংক্ষেপে বলি MRSA, মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফিলোকক্কাস অরিয়াস। তো এটাতে মানে যুক্তরাষ্ট্র, আমরা জানি যে এইডস রোগের সূত্রপাত কিন্তু যুক্তরাষ্ট্র। তো যুক্তরাষ্ট্রে এইডস রোগে যত বছর মানে যত রোগী মারা যায় তার চেয়ে বেশি মানুষ মারা যায় হচ্ছে এই MRSA এর জন্য, ঠিক আছে। তো MRSA এটাতে যুক্তরাষ্ট্রে এইডসের চেয়েও বেশি রোগী মারা যায়। তো আমরা এই ছোট্ট একটি ওয়ার্ড আমরা একটু জেনে রাখবো, কারণ
তোমাদের কতে চলে আসতে পারে, এমআরএসএ মানে কি বা ফুল ফর্ম কি, এগুলো চলে আসতে পারে। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট স্লাইডটিতে, যে তোমাদের বই আবিষ্কারকের বেশ কিছু বিজ্ঞানীর নাম দেওয়া আছে। তো আমি আবিষ্কারকের ওইখানে তো অনেকগুলোই নাম দেওয়া আছে, আমি মোস্ট ইম্পর্টেন্ট কয়েকজন বিজ্ঞানীর নাম আমি এখানে তোমাদের সামনে তুলে ধরবো। সেটি হচ্ছে, দেখো ফার্স্টে আমি লিখছি যে ভাইরাসের আবিষ্কারক কে। ভাইরাসের আবিষ্কারক হচ্ছে রাশিয়ান বিজ্ঞানী, তার নামটা হচ্ছে দিমিত্রি দিমিত্রি আইভানোভস্কি। আইভানোভস্কি। তো ভাইয়া উনি হচ্ছে কিসের কোন দেশের ছিল? রাশিয়ান বিজ্ঞানী, ঠিক আছে। তারপর টিএমভি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা তৈরি। টিএমভি মানে হচ্ছে টোবাক্কো মোজাইক ভাইরাস। টোবাক্কো মোজাইক ভাইরাস, এই ভাইরাসটি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা তৈরি। এই কথাটা কে বলছে? এই কথাটা বলছিল হচ্ছে বিজ্ঞানী বেডেন এবং পিরি, দুইজন বিজ্ঞানী। তারা বলেছেন যে টিএমভি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা তৈরি। অর্থাৎ এটাকে কিন্তু আরেকভাবে প্রশ্নটা আসতে পারে যে ভাইরাসের রাসায়নিক প্রকৃতি কে বর্ণনা করেন, এটাও আসতে পারে। তারপরে আমি 3 নম্বরে লিখেছি ভাইরাস ভাইরাসি। এটা হচ্ছে আমাদের যখন ভাষা আন্দোলন হয় 1952-তে, 1952 সালে বিজ্ঞানী লোভ সে বলছিল ভাইরাস ভাইরাসি। ভাইরাস আসলে কিছুই না, ভাইরাস জড়ও না, ভাইরাস জীবও না। ভাইরাস ইন এ কন্ডিশন, বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে সে পরিবেশ অনুযায়ী সে জীবের মতো আচরণ করবে, সে জ্বরের মতো আচরণ করবে। তার মানে ভাইরাস ভাইরাসি এই কথাটা বলছিল বিজ্ঞানী লোভ। সালটা মনে রাখা ইজি আমাদের ভাষা আন্দোলনের সময় 1952-তে। আর ভাইরোলজির জনক কে? ভাইরোলজি, ভাইরাস নিয়ে যে স্টাডি, এই লজি কথাটার মানে হচ্ছে স্টাডি, ঠিক আছে। তো ভাইরোলজির জনক হচ্ছে স্ট্যানলি ভাইয়া, স্ট্যানলি। ওকে, এই হচ্ছে কয়েকজন বিজ্ঞানী। আরও কয়েকজন বিজ্ঞানীর নাম বয়ে দেওয়া আছে, পারলে পড়ে নিও যতটুকু মনে থাকে। তো এখন আমরা চলে যাব হচ্ছে ভাইরাসের গঠন, স্ট্রাকচারটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো ভাইরাসের গঠন, আমি কিন্তু একদম ফার্স্ট লেকচারে প্রথম পর্বেই বলেছি যে ভাইরাস হচ্ছে দুইটা জিনিস দ্বারা তৈরি। একটা হচ্ছে সেন্ট্রাল পোর্শন, এই যে একদম সেন্ট্রালি থাকবে, এরকম পেঁচায় পেঁচায় সেন্ট্রালি থাকবে যেটা, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিড আমরা জানি ডিএনএ অথবা আরএনএ, ঠিক আছে। তো এখন ভাইরাসে কিন্তু ডিএনএ আরএনএ কখনোই একসাথে থাকবে না, হয় ডিএনএ অথবা কি থাকবে ভাইয়া, আরএনএ থাকবে, যে কোনো একটা। কিন্তু আমাদের দেহে কিন্তু কি ডিএনএ এবং আরএনএ দুটি একসাথে অবস্থান করতে পারে, কিন্তু ভাইরাসের দেহে ডিএনএ আরএনএ কখনোই একসাথে অবস্থান করবে না, শুধু ডিএনএ অথবা আরএনএ। যেসব ভাইরাসের ডিএনএ তাদেরকে আমরা ডিএনএ ভাইরাস বলবো, যাদের দেহে আরএনএ তাদেরকে আমরা বলবো আরএনএ ভাইরাস। তো এই হচ্ছে সেন্ট্রাল পোর্শন, একদম সেন্ট্রালি নিউক্লিক অ্যাসিড থাকবে, আর তার চারপাশে এরকম কাভারিং করে থাকবে একটা আবরণ, প্রোটিনের আবরণ। কিসের আবরণ ভাইয়া? প্রোটিনের আবরণ। আর এই প্রোটিনের আবরণটাকে আমরা বলে থাকি হচ্ছে ক্যাপসিড। ক্যাপসিড কি দ্বারা তৈরি? প্রোটিন দ্বারা তৈরি, ঠিক আছে। এখন প্রত্যেকটা জিনিসই তো তৈরি হয়েছে, প্রত্যেকটা এক একটা মানে ইউনিট থাকে, তাই না? তো এই যে আবরণটা, এই আবরণটারও কিন্তু অনেকগুলো ছোট ছোট খণ্ড, একক একক ইউনিট নিয়ে গঠিত হয়। এই একক ইউনিটগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ার অর্থাৎ ক্যাপসিডের যে প্রত্যেকটা ইউনিট তাদেরকে আমরা বলবো ক্যাপসোমিয়ার। এই হচ্ছে আমাদের ভাইরাসের স্ট্রাকচার, ঠিক আছে। আর এই ক্যাপসোমিয়ারটা মানে এই যে প্রোটিনের যে আবরণ, এটা কিন্তু তোমার অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে? অ্যান্টিজেন হিসেবে কাজ করবে, ঠিক আছে। মানে আমরা দুনিয়াতে যতগুলো ভাইরাস রয়েছে, যত হাজার হাজার লাখ লাখ ভাইরাস রয়েছে, প্রত্যেকটা ভাইরাসের এই অ্যান্টিজেনগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়। আমরা কিন্তু ভাইরাসকে চিনি কীভাবে? অ্যান্টিজেন দ্বারাই চিনে থাকি। তো এখন আরেকটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে এনভেলপ, যেটাকে আমরা বলি যে আবরণ, ঠিক আছে, বহিস্থ আবরণ। এটা কিন্তু সব ভাইরাসে থাকে না, কিছু কিছু ভাইরাসে এই নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের আবরণের বাইরেও এরকমভাবে একটা আবরণ থাকে। এই আবরণটাকে আমরা বলে থাকি হচ্ছে বহিস্থ আবরণ, ঠিক আছে। এই বহিস্থ আবরণ কিছু কিছু ভাইরাসে থাকে, কিছু কিছু ভাইরাসে থাকে না। তাহলে কোন কোন ভাইরাসে থাকে আমাদের সেটা এমসিকিউর জন্য ভালো করে মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা। তারপর হচ্ছে হারপিস ভাইরাস, হারপিস ভাইরাস।
এইচআইভি ভাইরাস। এই তিনটা ভাইরাসে কি রয়েছে ভাইয়া? আবরণ রয়েছে। ঠিক আছে, আবার কিছু সময় পরে আমরা কি কি ভাইরাসে আবরণগুলো নাই সেগুলো আমরা পড়ে নিব, বাট এখন আপাতত আমরা এটুকুই জানি। তাহলে আমি শেষ করব, যদি পরীক্ষায় আসে ভাইরাসের গঠন ব্যাখ্যা করো, তাহলে আমরা 3টি হেডলাইন লিখব। যে প্রথম হেডলাইনটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড ব্যাখ্যা করব, 2 নাম্বার হেডলাইন হচ্ছে ক্যাপসিড বা আবরণ, তারপর 3 নাম্বারটা হচ্ছে বহিস্থ আবরণ, ঠিক আছে, বা ভাইরাল এনভেলপ। তো এই কয়েকটা কথাই হচ্ছে আমাদের ভাইরাসের গঠন নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট স্লাইডে, সেটা হচ্ছে ভাইরাসের প্রকারভেদ নিয়ে আমরা কথা বলবো এখন। তো ভাইরাসে অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে, বাট আমি যেটা পড়াবো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে ক্লাসিফিকেশনটা, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের উপর বেস করে যে ক্লাসিফিকেশনটা করা হয়। ঠিক আছে, তাহলে আমি লিখলাম যে নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে তোমার হচ্ছে ভাইরাস কয় রকম ভাইয়া? একটা হচ্ছে ডিএনএ ভাইরাস, আর একটা হচ্ছে আরএনএ ভাইরাস। তো এখন আমি যেই জিনিসগুলো নিয়ে কথা বলবো, যে ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস কোনগুলো রয়েছে। তো ডিএনএ এবং আরএনএ ভাইরাস, এটা উদাহরণগুলো বিভিন্ন পরীক্ষাতে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি বলো, মেডিকেল বলো, এবং আমাদের ইন্টারের ফাইনাল পরীক্ষাতে, এই সকল পরীক্ষাতে আমাদের এই উদাহরণগুলি খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এখন ডিএনএ ভাইরাস আরএনএ ভাইরাসের মধ্যে আমি পড়াবো হচ্ছে এই আরএনএ ভাইরাসটি। তাহলে আমি একটি ছন্দ দিয়ে মনে রাখার চেষ্টা করব যে আরএনএ ভাইরাস কারা কারা রয়েছে। সেই ছন্দটা আমি লিখি যে এইচআইভি এবং ডেঙ্গু আক্রান্ত তমা, ভাই কারো নাম যদি তমা হয়ে থাকে ভাইয়া, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তমা একজন মেয়ে, সে হচ্ছে এইচআইভি আক্রান্ত এবং ডেঙ্গু আক্রান্ত। সে কিন্তু পোলাও মাংস রান্না করে। সে কি করবে? পোলাও মাংস রান্না করে। তাহলে এই লাইনটা কি মনে রাখা খুবই কষ্ট? আমি মনে করি না যে এটা খুব কঠিন একটা লাইন। তো এইচআইভি এবং ডেঙ্গু আক্রান্ত তমা পোলাও মাংস রান্না করে। এখানে এইচআইভি দ্বারা হচ্ছে এইচআইভি ভাইরাস, এবং ডেঙ্গু হচ্ছে ডেঙ্গু ভাইরাস। তমা হচ্ছে ভাইয়া টিএমভি, টোবাক্কো মোজাইক ভাইরাস। পোলাও হচ্ছে পোলিও ভাইরাস। মাংস মানে হচ্ছে মামস, ওকে। আর রান্না হচ্ছে রেবিস, মানে আমরা যাকে জলাতঙ্ক নামে চিনি। তাহলে এই কয়েকটি ভাইরাস হচ্ছে আমাদের আরএনএ ভাইরাস, আর বাদ বাকি যা ভাইরাস আছে সবগুলো হচ্ছে ডিএনএ ভাইরাস। তাহলে আমরা এই কয়েকটা ভালো করে মুখস্থ রাখবো। বিগত কয়েক বছরে আমি বেশ কয়েকবার দেখছি যে বিভিন্ন ভালো ভালো ইনস্টিটিউটগুলোতে আসছে এটা। তো এখন আমরা বইয়ে কিছু ডেফিনেশন দেওয়া আছে, আমরা ডেফিনেশনগুলো একটু দেখব। তো ফার্স্টে যে ডেফিনেশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমার্জিং ভাইরাস। আচ্ছা, ইমার্জিং ভাইরাস, এখানে ইমার্জ শব্দটার মানে কি? ইমার্জ মানে হচ্ছে ছড়িয়ে পড়া। ছড়িয়ে পড়া। তাহলে ইমার্জিং ভাইরাস মানে হচ্ছে যে একটা ভাইরাস আগে একটা পোষক দেহে ছিল, বাট এখন বর্তমানে সে ওই পোষক থেকে অন্য আরেকটা নতুন পোষকে সে চলে গেছে, সেই ভাইরাসটা সেখানে বংশবৃদ্ধি করতে পারে। সেই ভাইরাসগুলোকে আমরা বলবো ইমার্জিং ভাইরাস। তাহলে আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে আরও সহজ হবে জিনিসটা। ফ্লু ভাইরাসের নাম শুনছি আমরা, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এই ভাইরাসটা আগে কিন্তু পাখিদের দেহে রোগ সৃষ্টি করতো, মানে এই ভাইরাসটার পোষক ছিল পাখি। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে এই ভাইরাসটি কিন্তু মানুষের দেহে কিন্তু চলে আসছে, মানুষের দেহে এটি বংশবিস্তার শুরু করে দিয়েছে। এবং 1918 থেকে 1919 সালে এই ইনফ্লু ভাইরাসের জন্য প্রায় 21 মিলিয়ন মানুষ মারা যায়। ঠিক আছে, তাহলে এই সমস্ত ভাইরাস, আমি আরেকটা যদি উদাহরণ দিই, ছোট্ট একটা উদাহরণ, তোমরা সবাই জানো যে এইচআইভি ভাইরাসটা ফার্স্টে যে পোষক ছিল, সেই পোষকটা কে ছিল? বানর ছিল। কিন্তু বর্তমানে
বর্তমানে কিন্তু এর পোষকটা কিন্তু মানুষও হয়ে গেছে, তাই না? মানুষের দেহেও কিন্তু এই ভাইরাসটি বংশবিস্তার মানে রোগ সৃষ্টি করে। তো এই জন্য এইসব ভাইরাসকে আমরা বলবো হচ্ছে ইমার্জিং ভাইরাস। তাহলে তোমাদের বইয়ে ইমার্জিং ভাইরাসের যে উদাহরণগুলো দেওয়া আছে খুব সুন্দর করে পড়ে নিবা। তারপর আরও 3টা ডেফিনেশন পরীক্ষায় অনেক আসে, সেটি হচ্ছে ভিরিয়ন, ভিরয়েড ভিরয়েড এবং প্রিয়ন্স। তাহলে এই যে 3টা, এগুলো সংজ্ঞা হিসেবে আসবে, তোমরা নিজেদের দায়িত্বে পড়ে নিবা। ভিরিয়ন মানে হচ্ছে একদম একটা ভাইরাস, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা তৈরি, যে নাকি রোগ সৃষ্টি করতে পারবে। আর যারা রোগ সৃষ্টি করতে পারবে না, যে সমস্ত ভাইরাস, তাদেরকে বলবো আমরা নিউক্লিওক্যাপসিড। আর ভিরয়েড মানে হচ্ছে সংক্রামক আরএনএ। আর প্রিয়ন্স মানে সংক্রামক প্রোটিন। তো এই সংক্রামক কথাটার মানে হচ্ছে যে রোগ সৃষ্টি করে, অর্থাৎ যেই আরএনএ রোগ সৃষ্টি করতে পারবে তাদেরকে আমরা বলবো সংক্রামক আরএনএ, আর তাকে আমরা বলতেছি ভিরয়েড। আর যেই প্রোটিনটা রোগ সৃষ্টি করতে পারবে তাদেরকে আমরা বলি প্রিয়ন্স। অর্থাৎ সংক্রামক কথাটার মানেই হচ্ছে রোগ সৃষ্টি করতে পারা। ঠিক আছে? তাহলে আমি আজকের দ্বিতীয় ক্লাসটি আমি এতটুকুই রাখতে চাচ্ছি। থার্ড পর্বতে আমরা আবার দেখা হবে ভাইরাসের বাকি অংশগুলো নিয়ে। আশা করি সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।